এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ঈদের দিনেই ভয়াবহ মিসাইল হামলা করে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে আবারও জ্বলছে যুদ্ধের আগুন। দীর্ঘদিনের উত্তেজনা এবার রূপ নিয়েছে সরাসরি ও বিধ্বংসী সংঘাতে। সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরে নতুন করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এবার তার জবাবে পাল্টা আঘাত এনেছে তেহরান। ঈদের দিনেই কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে এবার ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের, পাশে দাঁড়ালো ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে এবার ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে সরাসরি তিনি দেশটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন। কিন্তু ঠিক কি কারণে ট্রাম্পের টার্গেটে ওমান? ইরানি বা কি করবে? এদিকে পুতিনের যুদ্ধবিমানে কাঁপছে পশ্চিমা বিশ্ব, আমেরিকাকে পাত্তাই দিচ্ছে না রাশিয়া। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পশ্চিমাদের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ কিংবা প্রযুক্তিগত অবরোধ কিছুই যেন থামাতে পারছে না ভ্লাদিমির পুতিনকে। পুরো পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার যুদ্ধ ক্ষমতা ভেঙে দেওয়ার পরিকল্পনায় ব্যস্ত, ঠিক তখনই মস্কোর আকাশে একের পর এক গর্জে উঠছে ভয়ঙ্কর Su-35S যুদ্ধবিমান। যে যুদ্ধবিমান মুহূর্তেই শত্রুর আকাশসীমা দখল করতে পারে, ধ্বংস করতে পারে ড্রোন, চালাতে পারে দূরপাল্লার নিখুঁত হামলা। পশ্চিমাদের কড়া নিষেধাজ্ঞার মাঝেও রাশিয়ার এই সামরিক উৎপাদন যেন এক স্পষ্ট বার্তা, পুতিন এখনো থামেনি, বরং আরো ভয়ঙ্করভাবে প্রস্তুত হচ্ছেন। এদিকে মারা যাননি আয়াতুল্লাহ খামেনি, নিরাপদে আছেন রাশিয়ায়। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এখন একটাই অবিশ্বাস্য গুঞ্জন, চারদিকে ফিসফাস, ইরানের দীর্ঘদিনের লৌহমানব আয়াতুল্লাহ আলী খামেনি নাকি আসলেই মারা যাননি। যে মানুষটিকে ঘিরে গত 28 ফেব্রুয়ারি পুরো বিশ্ব থমকে গিয়েছিল, যাকে নিয়ে আমেরিকা ইসরায়েল যুদ্ধের দামামা বেজে উঠেছিল, তিনি নাকি এখনো জীবিত। গুঞ্জন ছড়াচ্ছে তেহরানের সেই ভয়াবহ বিমান হামলার পর তাকে গোপনে সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে রাশিয়ার কোনো এক অতি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে সম্পূর্ণ নিরাপদে আছেন। বিশ্ব রাজনীতিতে চলছে ইতিহাসের ফিরে আসা। সময় পরিবর্তনের সাথে সাথে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, নাকি ক্ষমতা আর দম্ভের অন্ধগলিতে এসে থমকে দাঁড়ায় বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো? এই চিরন্তন প্রশ্নটি আজ আবারও বিশ্ব রাজনীতির প্রধানতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শেষ মুহূর্তে আমেরিকা কি খেলাধুলা করতেছে এটা অনেকে বুঝতে পারছে। যাই হোক, খবরটা হলো এই যে ইরানে আবার হামলা চালাইছে আমেরিকা। বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণ হয়েছে। ইরান অবশ্য বলছে যে ওটা তাদের পরিত্যক্ত নৌঘাঁটি, তারপরও বিস্ফোরণ তো চালাইছে। কি বোঝাইতে চাচ্ছে আমেরিকা? মধ্যপ্রাচ্যে আবারও জ্বলছে যুদ্ধের আগুন। দীর্ঘদিনের উত্তেজনা এবার রূপ নিয়েছে সরাসরি ও বিধ্বংসী সংঘাতে। সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরে নতুন করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এবার তার জবাবে পাল্টা আঘাত এনেছে তেহরান। ঈদের দিনেই কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানি বাহিনীর এই ভয়াবহ হামলায় মার্কিন ঘাঁটিটি কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসের বিমানবন্দরের কাছে মার্কিন হামলার ঠিক কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় ভোর 4:50 কুয়েতের ওই মার্কিন ঘাঁটিতে এই প্রতিশোধমূলক হামলাটি চালানো হয়। IRGC এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই হামলা শত্রুর জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। তাদের যে কোনো আগ্রাসন আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। একই সাথে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরও বেশি বিধ্বংসী ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এই ঘটনার আগে মাত্র 3 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, কৌশলগত বন্দরনগরী আব্বাসের একটি সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি তারা হরমুজ প্রণালীর কাছে হুমকি তৈরি করা 4টি ইরানি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। তবে ইরানের দাবি, বুধবার রাতে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে চাওয়া যুক্তরাষ্ট্রের একটি পতাকাবাহী ট্যাঙ্কার জাহাজকে পিছু হটতে বাধ্য করতেই ড্রোন নিক্ষেপ করেছিল IRGC। গত 8 এপ্রিল এক যুদ্ধবিরতির মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামলেও স্থায়ী কোনো শান্তি চুক্তি আলোর মুখ দেখেনি। চলমান কূটনৈতিক তৎপরতার মাঝেই মার্কিন বাহিনীর এই যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের এই বিধ্বংসী পাল্টা আঘাত পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ঈদের আনন্দের মাঝেই এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধ আতঙ্ক বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বিশ্বকে এক নতুন ও ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান হরমুজ প্রণালী সংকটের মাঝেই এবার দীর্ঘদিনের মিত্র ওমানকেই উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে এ হুমকি দেন তিনি। হোয়াইট হাউসে আয়োজিত এ বৈঠকে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, ইরান ও ওমান যৌথভাবে হরমুজ নিয়ন্ত্রণ করবে এমন কোনো স্বল্প মেয়াদী চুক্তি মার্কিন প্রশাসন মেনে নেবে কিনা। জবাবে ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আন্তর্জাতিক এই জলসীমায় ওমানকে বাকি সবার মতোই আচরণ করতে হবে, অন্যথায় তাদের উপর হামলা চালানো হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের পর ফরাসি বার্তা সংস্থা AFPর পক্ষ থেকে হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করা হয়েছিল। ট্রাম্প ভুলবশত ইরানের জায়গায়
তালিকায় ওমানের নাম বলেছেন কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলেও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্টো মার্কিন পররাষ্ট্র দপ্তর পরবর্তীতে ট্রাম্পের বক্তব্যের ভিডিও ক্লিপ এবং অনুলিপি কোনো ধরনের সংশোধন ছাড়াই তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। অবশ্য ৭৯ বছর বয়সী ট্রাম্পের এমন বিভ্রান্তিকর বক্তব্য এবারই প্রথম নয়। এর আগেও তিনি ইরান ও ভেনেজুয়েলাকে গুলিয়ে ফেলেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় সচল করার আলোচনা বারবার ভেস্তে যাওয়ায় চরম হতাশায় পড়েছেন ট্রাম্প। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ১/৫ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সম্প্রতি ইরান এই জলপথে নতুন নিয়ম কার্যকরের আভাস দিয়েছে, যেখানে চলাচলকারী জাহাজ থেকে শুল্ক আদায় করে তা ওমানের সাথে ভাগাভাগি করার পরিকল্পনার কথা জানায় ইরান। এদিকে ট্রাম্পের হুমকির পর ওমানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, মার্কিন কর্মকর্তাদের হুমকির বিরুদ্ধে ওমানের পাশেই রয়েছে ইরান। একই সঙ্গে ইরানের বন্দর নগরী আব্বাস এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলার তীব্র নিন্দা জানান ইসমাইল বাঘাই। পশ্চিমাদের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ কিংবা প্রযুক্তিগত অবরোধ কিছুই যেন থামাতে পারছে না ভ্লাদিমির পুতিনকে। পুরো পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার যুদ্ধ ক্ষমতা ভেঙে দেওয়ার পরিকল্পনায় ব্যস্ত, ঠিক তখনই মস্কোর আকাশে একের পর এক গর্জে উঠছে ভয়ঙ্কর Su-35S যুদ্ধবিমান। যে যুদ্ধবিমান মুহূর্তেই শত্রুর আকাশসীমা দখল করতে পারে, ধ্বংস করতে পারে ড্রোন, চালাতে পারে দূরপাল্লার নিখুঁত হামলা। পশ্চিমাদের করা নিষেধাজ্ঞার মাঝেও রাশিয়ার এই সামরিক উৎপাদন যেন এক স্পষ্ট বার্তা, পুতিন এখনো থামেনি, বরং আরো ভয়ঙ্করভাবে প্রস্তুত হচ্ছেন। আর সেই কারণেই নতুন করে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটন থেকে ব্রাসেলস পর্যন্ত পুরো পশ্চিমা বিশ্বে। পশ্চিমা নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত অবরোধ আর অর্থনৈতিক চাপ সবকিছুকে পাশ কাটিয়ে আবারও নিজের সামরিক সক্ষমতার বার্তা দিচ্ছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে থেমে নেই মস্কো, বরং আরো শক্তভাবে এগিয়ে যাচ্ছে আধুনিক যুদ্ধবিমান উৎপাদনের পথে। এর মধ্যেই সবচেয়ে আলোচনায় এসেছে Su-35S, যা রাশিয়ার আকাশ শক্তির অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। Su-35S হল চতুর্থ প্রজন্মের একক আসন বিশিষ্ট 2 ইঞ্জিন চালিত বহুমুখী যুদ্ধবিমান। এটি আকাশে দীর্ঘ পাল্লার লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে ড্রোন প্রতিরোধ, স্থল ও নৌ লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা এবং গভীর এলাকায় প্রবেশ করে গোয়েন্দা তথ্য সংগ্রহের মতো জটিল মিশন পরিচালনা করতে পারে এটি। এই যুদ্ধবিমানের অন্যতম শক্তি এর উচ্চ গতিশীলতা এবং উন্নত অস্ত্রবহন ক্ষমতা। সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2700 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আকাশযুদ্ধে ব্যবহারের জন্য এতে সংযোজিত রয়েছে আধুনিক R-77 এবং R-73 এয়ার টু এয়ার মিসাইল, যা শত্রুপক্ষের বিমান ধ্বংসে কার্যকর ভূমিকা রাখে। আন্তর্জাতিক বাজারে এই যুদ্ধবিমানের প্রতিটি ইউনিটের দাম আনুমানিক $85 থেকে $100 মিলিয়ন। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা মিত্ররা রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করে। লক্ষ্য ছিল রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে দুর্বল করা এবং উন্নত অস্ত্র উৎপাদনের সক্ষমতাকে কমিয়ে আনা। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুশ অস্ত্রের গ্রহণযোগ্যতা কমানো ছিল এই কৌশলের অংশ। তবে ভিন্ন কথাই বলছে বাস্তবতা। নিষেধাজ্ঞার কারণে Su-35S এ ব্যবহৃত বহু গুরুত্বপূর্ণ অ্যাভিওনিক্স রাডার সিস্টেম, প্রসেসর ও ইলেকট্রনিক কম্পোনেন্ট সরবরাহ কঠিন হয়ে পড়ে, যেগুলো আগে পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল। এরপরও থেমে নেই উৎপাদন, বরং নিয়মিতভাবে নতুন ব্যাচের Su-35S যুদ্ধবিমান সরবরাহ করছে রাশিয়া, যা স্পষ্টভাবে পশ্চিমাদের উদ্দেশ্যে একটি রাজনৈতিক ও সামরিক বার্তা হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। তারা বলছেন, এই পরিস্থিতি শুধু প্রযুক্তিগত প্রতিযোগিতা নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়েও নতুন প্রশ্ন তুলছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার এই অগ্রগতি ভবিষ্যতে আন্তর্জাতিক নিরাপত্তা ও ভুজ রাজনীতিতে আরও জটিলতা তৈরি করতে পারে বলেই ধারণা করা হচ্ছে। সুজুর এখন একটাই অবিশ্বাস্য গুঞ্জন, চারদিকে ফিসফাস, ইরানে দীর্ঘদিনের লৌহমানব আয়াতুল্লাহ আলী খামিনি নাকি আসলেই মারা যাননি। যে মানুষটিকে ঘিরে গত 28 ফেব্রুয়ারি পুরো বিশ্ব থমকে গিয়েছিল, যাকে নিয়ে আমেরিকা ইসরায়েল যুদ্ধের দামামা বেজে উঠেছিল, তিনি নাকি এখনো জীবিত। গুঞ্জন ছড়াচ্ছে তেহরানের সেই ভয়াবহ বিমান হামলার পর তাকে গোপনে সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে রাশিয়ার কোনো এক অতি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে সম্পূর্ণ নিরাপদে আছেন। আর এই সন্দেহের আগুন আরো বেশি উস্কে দিয়েছে একটি বিশেষ ঘটনা। কেন খামেনির কোনো রাষ্ট্রীয় জানাজা হলো না? আজ আমরা উন্মোচন করব এই রহস্যের পেছনের আসল সমীকরণ। ঘটনার সূত্রপাত এই বছরের 28 ফেব্রুয়ারি, ইরান ইউএস ইসরায়েল যুদ্ধের একেবারে প্রথম দিন। তেহরানের আকাশে তখন যুদ্ধ বিমানের গর্জন। আচমকায় একটি শক্তিশালী বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের রাজধানী, ধুলোয় মিশে যায় একটি সুরক্ষিত ভবন, আর তার সাথেই অবসান ঘটে ইরানের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধ্যায়ের। কিন্তু এই মৃত্যুর পরেই জন্ম নেয় এক বিশাল রহস্য। খামেনির মতো এত বড় নেতার কেন কোনো প্রকাশ্য জানাজা বা শেষকৃত্য হলো না? সাধারণ মানুষের মনে সন্দেহ জাগে,
জানাজা যখন হয়নি তাহলে তিনি হয়তো বেঁচে আছেন, কিন্তু আসল সত্যিটা ছিল চরম ভয়াবহ। ইরান সরকার জানতো খামেনি জানাজা ঘোষণা করলেই সেখানে লাখ লাখ মানুষের সমাগম হবে, আর যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই বিশাল জনসমুদ্রের ওপর আমেরিকা বা ইসরায়েল যদি বড় কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেয় তবে লাশের পাহাড় জমে যাবে তেহরানে। মূলত এই বড় ধরনের গণহত্যার আশঙ্কা এবং নিরাপত্তার কারণেই খামেনির জানাজা প্রকাশ্য না করে অত্যন্ত গোপনে সম্পন্ন করা হয়। তাই তিনি বেঁচে আছেন বা রাশিয়ার বাংকারে লুকিয়ে আছেন এই দাবিটি সত্য নয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, এর পেছনে রয়েছে এক অদ্ভুত নামের গোলক ধাঁধা এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কিছু চাঞ্চল্যকর তথ্য। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ছেলে, আর তার নাম হলো মোজতবা খামেনি। এই দুই নামের শেষেই খামেনি উপাধি থাকার কারণে সাধারণ মানুষ এবং নেটিজেনদের মধ্যে এক বিশাল বিভ্রান্তের সৃষ্টি হয়েছে। যখনই আন্তর্জাতিক মিডিয়ায় খবর আসছে যে খামেনি রাশিয়ার তৈরি বাংকারে সুরক্ষিত আছেন, তখন অনেকেই ভুলবশত ভাবছেন এটা হয়তো মৃত আলী খামেনি, কিন্তু আসল সত্য হলো রাশিয়ার তৈরি সেই দুর্ভেদ্য দুর্গে লুকিয়ে আছেন নতুন নেতা মোজতবা খামেনি। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সুনির্দিষ্ট রিপোর্ট অনুযায়ী নতুন নেতা মোজতবা খামেনিকে রক্ষা করতে পর্দার আড়াল থেকে বড় চাল চেলেছে মস্কো এবং বেইজিং। আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক বাংকার বাস্টার মিসাইল যেন তাকে স্পর্শ করতে না পারে, সেজন্য রাশিয়ার বিশেষ সামরিক প্রযুক্তিতে তৈরি মাটির গভীরের এক বাংকারে রাখা হয়েছে মোজতবাকে। আমেরিকান হামলার ভয়ে খামেনির জানাজা প্রকাশ্য না করাটাই এই বড় গুজবের জন্ম দিয়েছিল। তবে খামেনি সাম্রাজ্যের এই নতুন অধিপতি অর্থাৎ মোজতবা খামেনি যেভাবে রাশিয়ার বাংকারে বসে আমেরিকার চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, তা আগামী দিনে বিশ্ব রাজনীতির মোড় কোন দিকে ঘোরায় এখন সেটাই দেখার বিষয়। বিশ্ব রাজনীতিতে চলছে ইতিহাসের ফিরে আসা। সময় পরিবর্তনের সাথে সাথে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, নাকি ক্ষমতা আর দম্ভের অন্ধগলিতে এসে থমকে দাঁড়ায় বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো? এই চিরন্তন প্রশ্নটি আজ আবারও বিশ্ব রাজনীতির প্রধানতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এবং প্রতিটি পতনের পেছনে থাকে অতি আত্মবিশ্বাস ও ক্ষমতার অপব্যবহার। 1959 সালের ব্রিটেনের দিকে তাকালে এর একটি স্পষ্ট উদাহরণ দেখা যায়। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান এক জাদুকরী স্লোগান দিয়ে পুনরায় নির্বাচিত হয়েছিলেন, ইউ হ্যাভ নেভার হ্যাড ইট সো গুড, অর্থাৎ আপনার এর চেয়ে ভালো অবস্থায় কখনো ছিলেন না। সে সময় ব্যঙ্গ করে কার্টুনিস্টরা তার নাম দিয়েছিলেন সুপার ম্যাক, কিন্তু সেই তথাকথিত সুপার ম্যাকের ব্রিটেনের চকচককে আড়ালে লুকিয়েছিল এক চরম পরাজয়, অর্থনৈতিক দেউলিয়াত্ব এবং কয়েক শতাব্দী প্রাচীন ও ঔপনিবেশিক সাম্রাজ্যের চূড়ান্ত পতনের করুণ গল্প। আজ আবার সেই ইতিহাসের আয়নায় দাঁড়িয়ে কাঠগড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প। পিছনে ফিরে তাকানো যাক 1956 সালে সেই ল্যান্ডমার্ক অধ্যায়। ব্রিটেনের তৎকালীন টরি বা কনজারভেটিভ পার্টি ছিল কট্টর সাম্রাজ্যবাদী ও একগুঁয়ে, যার সাথে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের শিবিরের এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণের পর ব্রিটেন ও ফ্রান্স আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে সামরিক আগ্রাসনের পথ বেছে নিয়েছিল, কিন্তু সুয়েজ সংকটের সেই চরম বিপর্যয় তাদের চোখ খুলে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে, যে বিশ্বকে এতদিন তারা বন্দুকের নলে আর অস্ত্রের জোরে শাসন করেছে সেখানে আর গায়ের জোর খাটবে না। ব্রিটেনকে গ্লোবাল অর্ডারে তার নতুন ভূমিকা খুঁজে নিতেই হবে, কিন্তু দুর্ভাগ্যবশত সুয়েজের সেই মহাবিপর্যয় থেকে কোনো শিক্ষা নেয়নি বর্তমান ওয়াশিংটন। বিগত কয়েক দশকে ভিয়েতনাম, ইরাক কিংবা আফগানিস্তানের একের পর এক বিপর্যয়কর এবং ব্যর্থ যুদ্ধ মার্কিন জনগণকে চরম শিক্ষা দিলেও শিক্ষা নেননি হোয়াইট হাউসের শাসকরা। মার্কিন নীতি নির্ধারকরা বারবার একই ভুল করে চলেছেন। ঠিক যেভাবে 56 সালে সুয়েজ সংকটের সময় ব্রিটিশ দূরদর্শী সাধারণ জনগণ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেনের মিশর আক্রমণের তীব্র বিরোধিতা করে রাস্তায় নেমেছিল, একইভাবে মার্কিন জনগণকেও তাদের ইচ্ছার বিরুদ্ধে বারবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে টেনে হিচড়ে নামানো হয়েছে। বর্ণবাদী, সাম্রাজ্যবাদী আর পুরনো আমলের শীতল যুদ্ধকালীন চিন্তাভাবনার অন্ধ একদল নেতার গোপন কর্পোরেট ও সামরিক ষড়যন্ত্রের খেসারত দিতে হয়েছে সাধারণ করদাতা ও সম্মুখ সমরের সৈনিকদের। আজ ঠিক তেমনি এক ঐতিহাসিক ও জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 56 সালে সুয়েজ আক্রমণ থেকে যেভাবে ব্রিটেন ও ফ্রান্সকে বিশ্ব জনমত ও আন্তর্জাতিক চাপ পিছু হটতে বাধ্য করেছিল, আজ ওয়াশিংটনও ঠিক একই ধরনের তীব্র বৈশ্বিক চাপের মুখে। বর্তমান পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি মার্কিন প্রশাসনকে কোণঠাসা করে ফেলেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে কিংবা ঐতিহাসিক ইউনাইটিং ফর পিস প্রস্তাব হয়তো আবারও পরাশক্তিদের আগ্রাসন রুখতে কার্যকর ভূমিকা দিতে পারে, তবে আন্তর্জাতিক রাজনীতির আসল প্রশ্নটি লুকিয়ে আছে অন্য জায়গায়। এই দ্রুত পরিবর্তনশীল বহুমুখী বা মাল্টিপোলার বিশ্বে টিকে থাকতে হলে মার্কিন রাজনীতিবিদরা কি হ্যারল্ড ম্যাকমিলানের মতো কোনো ঐতিহাসিক সাহসী ও আমূল নীতিগত পরিবর্তন আনতে পারবেন? অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন। এখানে উল্লেখ্য, হ্যারল্ড ম্যাকমিলান কিন্তু কোনো বিরোধী দলের নরমপন্থী নেতা ছিলেন না। 56 সালের সুয়েজ সংকটের প্রতিটি গোপন সামরিক ষড়যন্ত্রের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ইসরায়েল এবং ফ্রান্সের সঙ্গে ব্রিটেনের সে বিতর্কিত গোপন আতাত তার মাথা থেকে এসেছিল।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডুইট ডি আইজেনওয়ার হোয়াইট হাউস থেকে সরাসরি তাকে এবং ব্রিটিশ প্রশাসনকে সতর্ক করেছিলেন আমেরিকা এই অবৈধ ও একতরফা আগ্রাসন কোনোভাবে সমর্থন করবে না। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ ম্যাকমিলান ও তার দল ভেবেছিলেন শেষ মুহূর্তে পুরনো বন্ধু আমেরিকা ঠিকই তাদের পাশে এসে দাঁড়াবে, কিন্তু সেটা হয়নি। সে চরম ভুল ভাঙার ধাক্কা এবং ওয়াশিংটনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা হুমকি পরবর্তীতে ম্যাকমিলানকে ব্রিটিশ পররাষ্ট্র ও উপনিবেশ নীতি আমূল বদলে ফেলতে বাধ্য করেছিল, যার ফলে তারা দ্রুত এশিয়া ও আফ্রিকা থেকে তাদের সাম্রাজ্য গুটিয়ে নিতে বাধ্য হয়। আজকের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের সাথে চলমান এই তীব্র সংকট ও সামরিক উত্তেজনা মার্কিন সাম্রাজ্যবাদের জন্য ঠিক ততটাই বিপর্যয়কর ও ঝুঁকিপূর্ণ যতটা 56 সালে ব্রিটেনের জন্য ছিল সুয়েজ সংকট। ওয়াশিংটনের পেন্টাগনে বসে কোনো নেতার কি আর সেই দূরদর্শিতা আছে যা দিয়ে এই সংকটের গভীরতা ও দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক ক্ষতি মাপা যায়? ব্রিটেনের সুয়েজ নীতি অনুসরণ করা অর্থ হবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি ক্রমান্বয়ে বন্ধ করা, আন্তর্জাতিক কূটনীতিতে শক্তির অবৈধ ও একতরফা ব্যবহার চিরতরে বন্ধ করা এবং যে কোনো আঞ্চলিক বা বৈশ্বিক বিরোধ নিষ্পত্তিতে সম্পূর্ণভাবে রাষ্ট্রপুঞ্জের উপর ভরসা রাখা। কিন্তু বড় প্রশ্ন হলো আজকে ট্রাম্প প্রশাসনে কিংবা বর্তমান রিপাবলিকান পার্টিতে সেই হ্যারন ম্যাকলিনের মতো বাস্তববাদী নেতা কোথায়, যিনি ভুল স্বীকার করে নীতি পরিবর্তন করবেন? কিংবা ডেমোক্রেটিক পার্টিতেই বা কোথাও সেই হ্যারন উইনসনের মতো প্রগতিশীল ব্যক্তিত্ব, তারা কি আছেন না হারিয়ে গেছেন? স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে ডেমোক্র্যাটরা কোনো টেকসই প্রগতিশীল পররাষ্ট্র নীতি তৈরি করতে পারেনি। বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে কিউবা এবং ইরানের সাথে পরমাণু চুক্তি জেসিপিও ছিল কেবলই এক ক্ষণস্থায়ী উজ্জ্বল ঝলক, যা পরবর্তীতে প্রশাসনগুলো ধরে রাখতে পারেনি। ট্রাম্প প্রশাসন এসেই সেটা কেটে দিয়েছে। আজ ট্রাম্প প্রশাসন এমন এক ভূ রাজনৈতিক চক্রব্যূহে আটকে পড়েছে, যেখানে একদিকে রয়েছে ইরানের সাথে এক অবাস্তব, অন্তহীন ও অপরাজয়যোগ্য যুদ্ধ, আর অন্যদিকে এক ঐতিহাসিক ও অসম্মানজনক কূটনৈতিক পরাজয়। তবে গভীর সংকটে এই ঘন কালো মেঘেও একটি রূপালী রেখা বা আশার আলো রয়েছে। হয়তো এই চলমান সংকট হচ্ছে 90 দশক থেকে একাধিপত্য চালানো মার্কিন নব্য রক্ষণশীল বা নিয়োগন সাম্রাজ্যবাদী প্রকল্পের চূড়ান্ত ও আনুষ্ঠানিক পতন। শেষ মুহূর্তে আমেরিকা কি খেলাধুলা করতেছে এটা অনেকে বুঝতে পারছে। তো যাই হোক, খবরটা হলো এই যে ইরানে আবার হামলা চালাইছে আমেরিকা। বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণ হয়েছে। ইরান অবশ্য বলছে যে ওটা তাদের পরিত্যক্ত নৌঘাঁটি, তারপরও বিস্ফোরণ তো চালাইছে। কি বুঝাইতে চাচ্ছে আমেরিকা? আভাস পাওয়া যাচ্ছিল গত দুদিন থেকে যে সমঝোতা চূড়ান্ত সাইন করবে। নেতানিয়াহু দৌড়ায় গেল হোয়াইট হাউসে, কি মন্ত্র দিল ডোনাল্ড ট্রাম্পকে বোঝা গেল না। কিন্তু আন্তর্জাতিক যেই বিভিন্ন মাধ্যম বলছে যে এবার ট্রাম্প আর নেতানিয়াহুর কথা শুনবে না, শুনবে উপসাগরীয় 8টি দেশ। কারণ এই 8টা দেশ হচ্ছে তার খনি বলা যায়, ব্যবসা বাণিজ্য, এবং এই দেশগুলোর বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আমেরিকায়। ফলে তাদের কথা না আসলে পারবে না। কিন্তু যদি স্বাক্ষরই করে তাহলে ইরান বলবে আমাদের জয়, তখন নেতানিয়াহুর অবস্থা কি দাঁড়াবে? সেই জন্য শেষ মুহূর্তে কিছু হামলা চালানোর পর সমঝোতা করে বলবে যে এই যে হামলা করছি, ইরান ভয়ের চোটে সই করছে। কিন্তু সইতে কি আছে? সইতে কিছুই নাই। ওই সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই ইরান যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে না, এটা পরিষ্কার। ওই পারমাণবিক কর্মসূচির যে আলোচনা আগে হয়েছিল 28শে ফেব্রুয়ারির আগে যে আলোচনা চলমান ছিল, ওই জায়গায় আবার ফিরে যেতে হবে আমেরিকাকে, এটাই বোঝা যাচ্ছে। এবং তখনও কিন্তু ব্রিটিশ একজন বিশেষজ্ঞ যিনি এই আলোচনার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি বলছিলেন একটা অবাক কাণ্ড, অনেক দূর পর্যন্ত আলোচনা আগাইছে। এমনকি তারা বলছিল যে ইরান বলছিল যে তাদের এই কর্মসূচি খুবই শান্তিপূর্ণ, প্রয়োজনে তারা যুক্ত হোক। আমেরিকাকে আহ্বান জানিয়েছিল যে তোমরাও যুক্ত হয়ে দেখো যে আমরা কি করছি। কিন্তু হঠাৎ করে বলা নেই কওয়া নেই 28শে ফেব্রুয়ারি আক্রমণ চালায় প্রথম দফায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষা মন্ত্রী, সেনা প্রধান সহ 5-7 জনকে মেরে ফেলল। কোনো রকমে মুস্তফা খামেনি, এখন যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি বেঁচে গেলেন। তো এই হচ্ছে আমেরিকা এখন সমঝোতার দ্বার প্রান্তে এখন হামলা চালাচ্ছে। কি প্রেক্ষাপট, কি কারণ? কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বৃহস্পতিবার ইরানে নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে CNN জানিয়েছে মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। এগুলো কোনো থোড়া যুক্তি, একেবারে কোনো একটা যুক্তিসঙ্গত কারণ যে দাঁড় করাবে, সেই দাঁড় করানোর মতো ক্ষমতা আমেরিকার নেই। এদিকে এই হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে 3টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি সংস্থা ফার্স্ট নিউজ এই বিস্ফোরণের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলা বা বন্দর আব্বাসের বিস্ফোরণ নিয়ে তাৎক্ষণিকভাবে ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই নিয়ে 3 দিনের মধ্যে দ্বিতীয়বার হামলা চালালো আমেরিকা। আগে দক্ষিণ ইরানে আর এই বন্দর আব্বাসে চালানো হলো। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করার বিষয়ে আগের অবস্থানে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে তাকে কোনোভাবেই চাপে ফেলা যাবে না উল্লেখ করে ট্রাম্প সতর্কবার্তা দিয়েছেন। চুক্তি নিয়ে তাকে চাপ দেওয়া যাবে না, তার মানে বুঝতে পারছেন এখন উল্টা চাপে পড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আগে চাপ দিচ্ছিল ইরানকে যে চুক্তি কর, নতুবা খবর আছে তোদের। এখন কিন্তু বাবা ট্রাম্প উল্টা ফেসে গেছে। অর্থাৎ যখন নাকি ইরান সহ মধ্যপ্রাচ্যের সব দেশগুলো বলছে জন্য এখানে আর হামলা চলবে না এই অঞ্চলে, আমরা একমত। পাকিস্তান এবং কাতার মিলে যে সমঝোতা পত্র তৈরি করছে আমরা একমত। পারমাণবিক কর্মসূচি চালাও, মানে সেই নিরস্ত্রীকরণের জন্য যে আলোচনা মিলেমিশে করো, কিন্তু হুমকি দেওয়া যাবে না, চাপ দেওয়া যাবে না। এখন উল্টা বলতেছে যে তাকে, মানে এটা তাড়াহুড়ো করা যাবে না, তাকে চাপে ফেলা যাবে না। চিন্তা করছেন অবস্থা। ট্রাম্প বলছেন যে ট্রাম্প প্রশাসনকে বিদায় করার জন্য ইরান যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সময়ক্ষেপণের কৌশল নিয়েছে তা কোনোভাবেই কাজে আসবে না। কারণ হিসেবে তিনি বলছেন আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।
মানে বুঝতে পারছেন দর্শক, আমি আপনাদেরকে এই কথাই বলছিলাম যে ইরানের ফাঁদে পড়ছে আমেরিকা এই যুদ্ধ করতে, যে মানে ইরানের ফাঁদে না, আসলে ইসরায়েলের ফাঁদে পড়ছে ট্রাম্প, আর ওই ফাঁদটাকে সুযোগ হিসেবে ব্যবহার করতেছে ইরান। ইরান বলছে আচ্ছা যুদ্ধ করবো, আচ্ছা করো, আলোচনা করতেছি, তো যুদ্ধ কেন করবো, এই করতে করতে টানতেছে, আর হরমুজ প্রণালী দিছে কামড় দিয়ে আটকে রাখছে, জাহাজ চলাচল বন্ধ, তেলের দাম বেড়ে গেছে। আমেরিকার মানুষ যেখানে $100 তার পুরো তেলের ট্যাঙ্ক, এক ব্যক্তির পুরো তেলের ট্যাঙ্কি বলতে পারতো, এখন তার লাগতেছে $140, বাকি $40 সে কেন দেবে? ট্রাম্পের কারণে? ট্রাম্পের তো এই কথা ছিল না, সে তো বলছিল যে তার সমস্ত পরিকল্পনা হবে আমেরিকামুখী, আমেরিকা কেন্দ্রিক, বাইরে বিশ্বে কি হচ্ছে আমি কিছুই জানি না। তাহলে এখন কি হচ্ছে? বেচারা গেছে ফেসে। মধ্যবর্তী নির্বাচন, ইরান এই ঠিক নেতানিয়াহুর পাগলামো এবং বোকামির, মানে বলে না যে রেগে গেলেন তো হেরে গেলেন, নেতানিয়াহুর রেগে যাওয়া বা খেপে যাওয়া বা পাগলামোর সাথে এই ট্রাম্পের পাগলামো যখন মিলেমিশে গেল, এখন ধরা খাচ্ছে। ইরান এটাকে প্রলম্বিত করতে করতে এই সংকটটা টেনে নিয়ে যাচ্ছে সামনে তার মধ্যবর্তী নির্বাচন। আমেরিকার জনমত জরিপ বলছে যে অধিকাংশ মার্কিন জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে। তাহলে এখন আমেরিকার জনগণ হিসাব করছে যে তাদের জীবনে যে এখন বিপর্যয়, সেই বিপর্যয়ের জন্য দায়ীকে ট্রাম্প। ইরান এই কৌশলটা কাজে লাগাচ্ছে, আর তা দিচ্ছে রাশিয়া এবং চীন। বলতেছে ঝুলাই রাখ, আমরা আছি, চিন্তা করিস না। এখন এটা টানতে টানতে এখন ওইটা ট্রাম্প বুঝে গেছে, যারে আমি তো শেষ পর্যন্ত নেতানিয়াহুর ফাঁদ থেকে এখন তো দেখি ইরান আমাকে ফাঁদে ফেলছে। এই জন্য সে বলছে যে না, তাড়াহুড়ো করা যাবে না, আমি চুক্তি করবো না সন্দেহ। কারণ ট্রাম্প জানে যে এই সমঝোতা স্বাক্ষর করার সাথে সাথে আমেরিকার জনগণ, আমেরিকার নীতি নির্ধারকরা, রিপাবলিকানরা পর্যন্ত খেপে গেছে। তারা বলবে যে তাহলে তুমি কি করলা, যুদ্ধ করলা, যুদ্ধের বিনিময়ে কি সমঝোতা করলা, যে সমস্ত তুমি সম্পদ ছেড়ে দিবা, নিষেধাজ্ঞা প্রত্যাহার করবা এবং হরমুজ প্রণালী খুলে দেবে, তার বিনিময়ে কি হলো? পারমাণবিক কর্মসূচি বললা যে পারমাণবিক কর্মসূচি করতে চাচ্ছে, তার একদম শেষ প্রান্তে আসছে, এই জন্য কথা শুনছে না বলে ধ্বংস করে দিবা। তো এখন তো সেই কর্মসূচি আলোচনা তো চলতেছিল 28 ফেব্রুয়ারি আগ পর্যন্ত, তাহলে কেন যুদ্ধ বাঁধাইলা? তাই তো জানে যে এটা নিয়ে তুমুল বিতর্ক হবে এবং সেই বিতর্কে ট্রাম্প ফেসে যাবে। এখন ডিফেন্সিভ, আগে ছিল অফেন্সিভে, খেলতো একদিন, মানে ঘন্টায় ঘন্টায় হুমকি দিত, এটা না ওটা না ওটা না ওটা না নির্দেশ দিত। এখন বলতেছে যে আমাকে ফাঁদে ফেলবা না, সেটা হবে না, আমাকে মানে দুর্বল পাইছো না, আমি দুর্বল না। তার মানে এখন সে ডিফেন্সিভে খেলতেছে। এখন ইরান হচ্ছে মরিয়া, যে ঠিক আছে চুক্তি করবি না দেখ, এবং সাথে সাথে ঘটনাক্রমে 8টা উপসাগরীয় দেশ এক হয়ে গেছে। কারণ এতদিনে তারা বুঝে গেছে যে আমেরিকার ক্ষমতা, তার দৌড় কতদূর, এটা মাপা হয়ে গেছে। এখন কোথায় যাবে ট্রাম্প? দিন আসছে ইরানের, দিন আসতেছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর।